হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা চলে আসছি এমন একজন মানুষের সাথে যিনি অনুবাদ করছেন নিকোলাই গোগলের নিকোলাই গোগলের লেখা অনুবাদ করা এমনিই কষ্টকর। তো ওনার সাথে স্পেসিফিক্যালি আমি একটু 1-to-1 বসতে চাচ্ছিলাম বা 1-to-1 কথা বলতেছিলাম এই একটা কারণেই, কারণ উনি নিকোলাই গোগল অনুবাদ করছেন। তো রাশিয়ান লিটারেচার এবং রাশিয়ান যে রাইটার আছেন এবং রাশিয়ান লিটারেচারের যে স্টাইল, এই অনেকগুলো ব্যাপারে উনি যথেষ্ট পরিমাণ জ্ঞান ধরেন। তো ওই বিষয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। তো তৌহিদ ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন যেটা, আমি একদম স্ট্রেইট কোশ্চেনে চলে যেতেছি, কোনো ফর্মালিটি দাঁড়াদাঁড়ি না। আমি প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি রাশিয়ান লিটারেচারের ব্যাপারে আপনার ফ্যাসিনেশনটা জন্মাইলো কোত্থেকে, কীভাবে এই জিনিসটা শুরু হলো? থ্যাংক ইউ লিঙ্কন ভাই। রুশ সাহিত্যের প্রতি ফ্যাসিনেশন শৈশব থেকে, যে রুশ সাহিত্যের রূপকথা, উপকথা, ইউক্রেনের রূপকথা, এবং আমি প্রথম রুশ সাহিত্যকে ভালোবাসি লিউ তলস্তয়ের মাধ্যমে, বা লেভ তলস্তয়। তার শিশু কিশোর গল্প, আমার মনে হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এটা অনুবাদ ছিল, যে একজন মানুষ তার কতটুকু জমি লাগে, যে সেই মানবতাবেদী সাহিত্যের যে একটা রূপরেখা আমি পেয়েছিলাম তলস্তয়ের লেখা থেকে। এই গল্পটার আরও অনেক জায়গায় অ্যাডাপ্টেশন হয়েছে, যে একজন মানুষ, সে তার প্রচুর তার লোভ, তার সংসার, স্ত্রী কর্তৃক, সে এক জায়গায় শুনেছে যে তার লটের জমি কিনতে পারবে, যতটুকু সে দৌড়ে অংশগ্রহণ করতে পারবে ততটুকু পর্যন্ত তার জমি তার। সে যে জমির মালিক, তার কাছে কিছু টাকা গচ্ছিত রেখে তিনি সকাল থেকে দৌড়ে গেলেন। কথা হচ্ছে সূর্যাস্তের আগে তাকে ফিরে আসতে হবে পুরানো জায়গায়। কিন্তু তার যে একটা লোভ আছে, এক্সপেকটেশন আছে, আমি আরও যাই, আমার আরও দরকার। তো একটা সময় যখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে এলো, তখন তার মনে হলো আমাকে ফিরে আসা দরকার। যখন সে ফিরে আসলো, তখন সে ঘোড়াসহ সে মুখ থুবড়ে পড়লো তার যেখানে মূল জায়গা আসার কথা তার কিছু দূর আগেই, অর্থাৎ লোভ তাকে শেষ করে দিল। তো তাকে যে জমির মালিক, ভূমির মালিক, যে ওই দ্বীপের, বলতেছেন তাকে ওই 3000 জায়গায় কবর দিয়ে দাও। আসলে মানুষের কতটুকু জমি লাগে। তো আমরা অনেকেই গল্পটা পড়ছি, বাট এটা ছিল সেই লেভ তলস্তয়ের। এটা অনেকেই হয়তো বা জানে না, আবার অনেকে হয়তো জানে। তো আচ্ছা, এখন তো ওখান থেকে যেহেতু কাহিনীতে আমরা চলে আসলাম, তো এখন লিটারেচারেই চলে আসি। তো রাশিয়ান লিটারেচারের কোন ব্যাপারগুলো বা কোন আঙ্গিকগুলো আপনাকে সবচেয়ে বেশি টানে, রুশ সাহিত্যে বেশি আমাকে অ্যাট্রাক্ট করে এর রূপকথাগুলো? যেমন মালাকেটের ঝাঁপিয়া, অনেক সবাই পড়েছে, পাভেল বাজোভের। দেখেন সেখানে গল্পের নায়ক করা সেই খনি শ্রমিক, সেই যে মালাকেটের যে খনি কাজ করে সেই ছেলেরা, সেই রাখাল ছেলের সেই গল্পের নায়ক। তো দেখলাম যে আমরা বিভিন্ন রূপকথায় রাজকুমারী থাকে। তো এখানে দেখলাম সে একজন শ্রমিক ছেলে, একজন রাখাল বালক, আজিজের রাখালি আমরা পড়ি, যে আজিজের যে ছোট আজিজ, তার বাবা রাখাল, সেও রাখাল হতে পছন্দ করে। এই বিষয়গুলো আমাকে ভীষণ টানে, যে মাটির প্রতি আমি খুব অনুভব করি। আবার খনির যে কঠিন লাইফস্টাইল, এটার সাথে যে ম্যাজিকের যে ব্যাপারটা ইনফ্লুয়েন্স, মানে তাতে কল্পনা প্রসূত হোক বা যেভাবেই হোক, ম্যাজিকের ব্যাপারটা যে, এবং যে ম্যাজিক্যাল সারিয়ালিজম নিয়ে আজকাল অনেক কথাবার্তা হয়, ওই জিনিসটা কিন্তু ওখানে খুব সাকসেসফুলি ইনকর্পোরেট করা হয়েছিল। সেই যে তামা পাহাড়ের ঠাকুরুন, হ্যাঁ, সেই যে পুরাতন বইগুলোর যে ইলাস্ট্রেশন এখনগুলো দেখি আমার ফ্রেন্ডের মাধ্যমে, অসাধারণ। এই বইগুলো যে কতবার পড়ছি হিসাব নাই। আর আপনার আমি মনে আপনি তাহলে পড়ছেন, রূপের ডালি খেলাও পড়ছেন? হ্যাঁ, রূপের ডালি খেলা কত চমৎকার, যে একটা ছেলে ড্রাম বাজাচ্ছে, পাশাসেদোভের উত্তরাধিকার, এটা আমার ফেভারিট গল্প, মানে দ্যাট স্টিল মেক্স মি ইমোশনাল। আচ্ছা, তো এটা গেল হচ্ছে রাশিয়ান লিটারেচারের ব্যাপার। তো আপনি লেখালেখি করেন রেগুলারলি, এখন লেখালেখি করতেছেন আলহামদুলিল্লাহ। তো রাশিয়ান কোনো রাইটারের রাইটিং স্টাইল দ্বারা কি আপনি ইনফ্লুয়েন্সড কিনা, বা কার রাইটিং স্টাইল আপনাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে? আমি একটা দেখা যায়, দুইটা বৃত্ত বা বলে দেখা যায়, তলস্তয় এবং দস্তয়েভস্কি পন্থী, কে কোন পন্থী। তো তলস্তয়ের রাইটিং স্টাইল আমার খুব ভালো লাগে। তলস্তয়ের উনি একজন আর্টিস্ট, একজন জান্না কার্নিনায় কথা বলতেছে, আয়নার সামনে শেভ করতেছে, তার পিছনে একজন কাজের লোক দাঁড়ানো, মানে এই যে বিভিন্ন দৃশ্যায়ন করা, তলস্তয় অসাধারণ ক্ষেত্রে। আর দস্তয়েভস্কি আমার ভালো লাগে যে বর্তমান আধুনিক জীবনের যে ক্রাইসিসগুলো, যে হোয়াইট নাইটস, সাদা রাত, বা আপনি অন্য যে কোনো কোথাও ক্যাম্প পানিশমেন্ট, এই চরিত্রগুলোর যে মানসিক দ্বন্দ্বগুলো, আধুনিক জীবনের ক্রাইসিসগুলো, আমি দর্শনগুলো বিশেষ করে ফিলোসফি দস্তয়েভস্কির লেখায় পাই। তবে আমার বর্তমানে খুব টানে, আমি রিসেন্টলি যে একটা কবিতা কাজ করলাম নিকোলাই রুবসভ, তার কবিতা রাশিয়াকে বুঝতে নিকোলাই রুবসভকে আমার প্রচণ্ড হেল্প করেছে।
উত্তর রাশিয়ার যে প্রবল শীত, হিমেল হাওয়া, বিষাদ এবং মানুষের প্রতি ভালোবাসা, এই সমন্বয় আসলে রাশিয়ার সাহিত্যে আবহাওয়া আসলে। মেক সেন্স। এখন আমরা আসল আলোচনায় আসি, যেটা হচ্ছে নটিলাস প্রকাশনী থেকে এই বইটা রিলিজ পাইছিল বেশ কিছুটা সময় আগে, নিকোলাই গোগোলের। তো ভিই, স্পেসিফিক্যালি ভিই অথবা নিকোলাই গোগোলের লেখা, এইটা অনুবাদ করার যে ডিসিশনটা আপনি নিলেন, এটার পিছনে চালিকাটা কী ছিল? এটার পিছনে মূল ইনফ্লুয়েন্সটা কী ছিল? থ্যাংক ইউ। নিকোলাই গোগোল, আমি প্রথম তার পড়ি যে দিকাঙ্কা লাগোয়া গ্রামের সন্ধ্যা বা পল্লীতে সন্ধ্যা, এখানে কয়েকটা গল্প আছে যা অনুদিত হয়নি। এর অধিকাংশ গল্প অরুণ সোম তিনি অনুবাদ করেছেন। তো আমি চিন্তা করছিলাম কিছু অনুবাদ করব। তার লেখা এত সুন্দর, এত লিখন শৈলী চমৎকার, তার বিশেষ করে দুইটা বিষয়, হরর এবং হিউমার। নিকোলাই গোগোল অসাধারণ একজন বিশ্লেষক বা চিন্তাবিদ বলেছিলেন যে আমি ভূতে বিশ্বাস না করলেও গোগোলের ভূতে বিশ্বাস করি। এখানেও সেম, এখানে শুরুতে হিউমার, দেন কামস দ্য হরর। এবং এটা প্রথমে শুরু করলে কেউ বুঝতে পারবে না যে এটাতে অ্যাকচুয়ালি কী কাহিনী। শুরুতে হিউমার এবং খুব সূক্ষ্ম হিউমার, ডার্ক হিউমারও আছে এর মধ্যে, এবং সবচেয়ে বড় কথা তখনকার সমাজতন্ত্র, তখনকার সমাজ ব্যবস্থা, তখনকার কালচার, এই সবগুলা জিনিসের বিষয়ে উনি স্যাটায়ার করে ফেলছেন। তারপরে দেন কামস দ্য হরর। এবং আসলে হরর মাধ্যমে আমাদেরকে সমাজকে বুঝতে শেখায়। তো আমি ভূমিকাতে উল্লেখ করেছি যে সমষ্টিগত হররটা কী। একটা পেন্টিং আছে যে ভিসুবিয়াসে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হচ্ছে, সবাই সেই যে অগ্নুৎপাতের দিকে তাকিয়েছে, ভিসুবিয়াসের দিকে, যে প্রতিটা মানুষ ভীত, সন্ত্রস্ত। তো গুগল আমাদেরকে এমনভাবে সন্ত্রস্ত করে তোলে হররের মাধ্যমে, এবং তার ভিতরে একটা সূক্ষ্ম মেসেজ, এবং গুগলের নৈতিকতা অসাধারণ। এবং এই নৈতিকতার জন্য উনি নিজে শেষে পাগল কবি হিসেবে খেতাব পান, যে তার নিজের পাণ্ডুলিপি নিজে পুড়িয়ে ফেলেন। তার মনে হচ্ছে এটা নৈতিকতা লাভ করেনি। তার যে ডেড সোলস, একজন পাদ্রী এসেছিলেন, তাকে বুঝালেন, কিছু ইনফ্লুয়েন্সড ছিলেন। শেষ বয়সে তিনি জেরুজালেমও যান। শেষ জীবনটা খুবই মোটামুটি স্পিরিচুয়াল ক্রাইসিসে ভুগছিলেন। এবং গুগল একজন চিরকুমারী ছিলেন, নিঃসন্তান অবস্থা এবং বিবাহহীন অবস্থা। আচ্ছা, আরেকটা জিনিস, এই বইতে আরও আপনার লেখা তো আছেই, আরও একজনের লেখা আছে একদম শেষে, ইয়েভগেনি স্পিরিন। তো এই রাশিয়ান ভদ্রলোক, আপনার বন্ধু যিনি, যার সাথে আপনার পরিচিতি আছে, খুব ভালো রকম পরিচিতি আছে, তো ওনার এই বইটার ব্যাপারে, এই বইটা তৈরি করা এবং এই বইটা কমপ্লিট করা, এটার উপর ওনার ভূমিকা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। পূর্বের প্রশ্নে একটু টেনে উত্তর দিই যে ভি গল্পের আমাকে আমার রুশ বন্ধু বলেছিলেন যে ভি গল্পটার সিনেমা আছে, দেখতে পারো, ওটা খুবই ভালো। তো আমি এটা কখনো অনুবাদের দিকে চিন্তা করি নাই। তখন আশিক স্যারের ভাই আমাকে বলেছিলেন যে ভিটা নিকোলাই গোগোল এটা করবেন কিনা। তো আমাকে কয়েকটা গল্প সিলেক্ট করে, তো আমার ভি গল্পটা খুব পছন্দ হয়, তো আমি ভিটা অনুবাদ করি। গুগলের লেখার সাথে পরিচয় আগেও ছিল, কিন্তু আশিক স্যারের ভাই আবার পরিচয় আমি লিখলাম। আর ইয়েভগেনির পরিচয় হয়েছে আমার 2024-এ সোভিয়েত বুকস ট্রান্সলেটেড ইনটু বেঙ্গলি ফেসবুক গ্রুপ ছিল। আচ্ছা, তো তিনি সেখানে যে বইগুলো রুশ ভাষা থেকে সরাসরি বাংলা অনুবাদ হয়নি, সেই বইগুলো অনেকগুলো পেন্টিং বা বই তিনি আপলোড করতেন। তো আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ততদিন আমার একটা অনুবাদ বের হয়েছিল ডিঙ্গো নামে, রুশ কিশোর উপন্যাস, তাকে জানাই আমি যে অনুবাদ করেছি। তখন তিনি খুব আগ্রহী হয়ে ওঠেন এবং আমাকে বিভিন্ন লেখার সাথে পরিচয় করান, বিশেষ করে নিকোলাই রুবসভের সাথে। এবং গুগল ভি অনুবাদের ক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছিলেন। রুশ গুগল অনুবাদ করা খুব টাফ, কারণ তার যে লেখার ভিতরে যে স্যাটায়ার আছে, এটা পাঠোদ্ধার করা। এবং তৎকালীন উনি লিখছেন অষ্টাদশ শতাব্দীতে। আমি একটু খেয়াল করছি এখানে শুধু স্যাটায়ারও না, এক নম্বর সেটা তো দিজ আর ভেরি ওল্ড টেক্সট, প্লাস যেটা হচ্ছে যে ওই সময়কার কৃষ্টি কালচার এই পুরো কাহিনীর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও লাগতেছে প্রচুর পরিমাণে। এবং 1800 শতকের গল্পটা, তো দেখা যায় 1835 বা 32 সালে লেখা, তো সে 200 বছর আগের লেখা। তো আমাকে সেই সময়কে ফিরে যেতে হলে সেই টেক্সটটা এবং সেই কৃষ্টি কালচার, প্লাস পাঠককে ওই সময়ের সাথে পরিচয় করে দেওয়াটা আমার নিজের পক্ষে এটা অসম্ভব কাজ ছিল যদি না ইয়েভগেনি না থাকতেন কাজটা করা। এবং ইয়েভগেনি বর্তমানে ক্রাসনিয়ার্স অঞ্চলে থাকেন একটা পত্রিকার এডিটর হিসেবে, এবং নিজে ডিজিটালাইজ করেন বিভিন্ন প্রগতির কাজগুলো, জাদুঘরের কাজগুলো,
এবং আমার সহলেখক আমরা একসাথে কাজ তার মানে করছি। উনি এখনো প্রগতি এবং রাদুগার সাথে কানেক্টেড? প্রগতি রাদুকা এখন নেই, আচ্ছা, মানে আচ্ছা, এখন পাবলিশ থেকে এখন তো নতুন কিছু আসতেছে পরে, আমাদের। কিন্তু যে বইগুলো ডিজিটালিস্ট করা নেই, বাংলা বা ইংরেজি বইগুলো বা রুশ ভাষার বইগুলো ওগুলো restoration-এর কাজ করতেছেন ডিজিটালাইজ করা নেই, সেগুলো রেস্টোরেশন করছেন তিনি। এটা খুবই দারুণ একটা নোবেল একটা অ্যাটেম্প্ট, এবং এটা খুব দরকার, খুবই প্রয়োজন। এলে একটা প্রজন্ম, পরের প্রজন্ম হয়তো এই বইগুলোর ব্যাপারে একেবারে নাও হারিয়ে জানতে যেতে পারে, পারে। সাহিত্যের একটা দারুণ ধারা হয়তো বা হারাও যেতে পারে যে মনে হয় যদি এই কাজটা না করেন। আচ্ছা, এখন ফাইনাল কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আগামীতে আমরা কীরকম রাশিয়ান কোনো লিটারেচার বা এনি কাইন্ড অফ প্রজেক্টস আপনার কাছ থেকে এক্সপেক্ট করতেছি কিনা, বা হোয়াটস কামিং নেক্সট, মানে কোন জিনিসটা আমরা নেক্সট আপনার কাছ থেকে পাইতে পারি, এরকম যদি আমাদের একটু আভাস দেন আর কি, শর্ট করে, ধন্যবাদ। খুব বেশি স্পয়লার না দেয়া। যেহেতু রুশ ভাষার সময় সাপেক্ষ কাজ, আমি খুব সময় নিয়ে কাজ করতে হয়, আমার কাজের সময় খুব কম। ডিঙ্গো বইটা পুনঃপ্রকাশিত হবে, এবং বর্তমানে একটা কাজ করছি রুশ কিশোর। ডিঙ্গো আগে কোথা থেকে প্রকাশিত পেন্ডুলাম ছিল, পেন্ডুলাম এখন থেকে আমি ধি প্রকাশনীতে ধি থেকে আসছে, দিয়েছি। ফ্যান্টাস্টিক। আর এখন কাজ করছি একটা রুশ কিশোর ফ্যান্টাসি উপন্যাস নিয়ে, ভিসে রাদুগি, বাংলায় রংধনু ছাড়িয়ে। আচ্ছা, এটা স্পোর্টস ফিকশন। এটা এই সময়ের ক্ষেত্রে আশা করছি কিশোররা মজা পাবে বা বড়রা পড়তে পারবে। তাহলে ভালো ভালো দুইটা প্রজেক্ট আমরা আশা করছি খুব তাড়াতাড়ি। সো থ্যাংক ইউ সো মাচ সৈয়দ ভাই, এই আপনি যে সময়টা দিলেন আমাদের এবং এত কিছু শেয়ার করলেন, এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সেরও জানা দরকার ছিল, আমার নিজেরও জানা দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা, এখনও পর্যন্ত অ্যাভেলেবল আছে নটিলাসে। এটা একটা মানে বলতে গেলে অনেক পুরানো একটা টেক্সট, অনেক পুরানো একটা পিস অফ লিটারেচার, এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে এটা অনুবাদ করা হয়েছে। খুবই দুঃসাধ্য কাজ, এবং এই জিনিসটা ওনারা করছেন। ছোট একটা বই এক বসায় পড়ে শেষ করার মতো, বাট এটার মধ্যে এত ইনফরমেশন ডেন্স, এটার মধ্যে এত ডেন্সের পরিমাণ ইনফরমেশন আছে, এটা না পড়লে বুঝবে না। বাট হ্যাঁ, এটার ডিটেলড রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। কিপ ইউর আইজ পিল্ড ফর দ্যাট। আর আজকে তৌহিদ ভাইয়ের কাছ থেকে এখানে বিদায় নেবো। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আবার কথা হবে আপনার সাথে।